রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে শুরু হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যকার প্রথম বিতর্ক। মুখোমুখি হতে যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। বহুল প্রতীক্ষিত এই বিতর্ক দেখতে মার্কিনীদের সাথে অপেক্ষা করছেন বিশ্ববাসীও। তিনটি বিতর্কের মঙ্গলবারের প্রথম বিতর্কে প্রত্যেক প্রার্থী 6টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মোট 90 মিনিট সময় পাবেন। সাফল্য, ব্যর্থতার খতিয়ান, সুপ্রিম কোর্ট, অর্থনীতি, বর্ণবৈষম্য ও সহিংসতা এবং নির্বাচনের বিশুদ্ধতা, এই বিষয়গুলোই থাকবে বিতর্কের নির্ধারিত প্রশ্নের তালিকায়। এবার দেশের খবর। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ড মামলার রায় আজ। গত বছরের 26 জুন রিফাত শরীফ হত্যাকাণ্ডের 1 বছরে বিচারিক আদালতে যুক্তিতর্ক ও 76 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দিতে যাচ্ছে আদালত। মামলায় একজন পলাতক ও নিহত রিফাত শরীফের স্ত্রী মিন্নি জামিনে থাকলেও বাকি 8 আসামি কারাগারে রয়েছেন। আসামিদের আদ্যপান্ত জানাচ্ছেন ফখরুল ইসলাম। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে ফিল্মি কায়দায় দিনে দুপুরে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে মারা যায়। তবে হত্যাকাণ্ডে অংশ নেয়া বাকি 12 জনকে আসামি করে মামলা করে তার বাবা হালিম দুলাল শরীফ। আমি আশা করি আমি সঠিক বিচার পাবো। আদালতের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, বিগত দিনেও ছিল, এখনও আছে। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই আমি আশা করি। 1 বছরের বিচারিক প্রক্রিয়ায় রিফাত শরীফের স্ত্রী মিন্নি সহ প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 76 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেবেন জেলা ও দায়রা জজ আসাদুজ্জামানের আদালত। রিফাত শরীফ হত্যাকাণ্ড মামলায় অভিযুক্ত 1 নম্বর আসামি রকিবুল হাসান হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় বলে জানা যায়। 2 নম্বর আসামি আল কাইয়ুম হত্যা পরিকল্পনাকারীদের একজন। 3 নম্বর আসামি মোহাইমিনুল রিফাত শরীফকে হত্যা করতে কলার ধরে স্পটে নিয়ে যায়। 4 নম্বর আসামি টিকটক হৃদয় লাঠি সোটা দিয়ে হত্যা নিশ্চিতের দায়িত্বে ছিল। 5 ও 6 নম্বর আসামি হাসান ও মুসা বন্ড হত্যায় পাহারাদার হয়ে সহায়তা করে। 7 নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি নিহত রিফাত শরীফের স্ত্রী। এই মামলায় প্রথমে সাক্ষী হিসেবে থাকলেও হত্যা তদন্তে সংশ্লিষ্টতা খুঁজে পায় তদন্ত কর্মকর্তা। এরপর 8, 9 ও 10 নম্বর আসামি রাফিউল, সাগর ও কামরুল ইসলাম হত্যায় প্ররোচনা দিয়ে আসামিদের মোটরসাইকেলে পালাতে সহায়তা করে। এই হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুত শেষ হওয়ায় খুশি নিহত রিফাত শরীফের পরিবার। তবে তারা একই সাথে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিলেটের এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই ঘটনায় গ্রেপ্তার আরও 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এদিকে মামলার 2 নম্বর আসামি তারেককে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সিলেট এমসি কলেজে সম্প্রতি এক গৃহবধূ গণধর্ষণের শিকার হন। এ নিয়ে জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো গেল রোববার হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। মঙ্গলবার আদালত ভার্চুয়াল শুনানিতে এ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেন। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে প্রধান করে সঙ্গে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে গঠিত কমিটিকে তদন্তের দায়িত্ব দেন। একই সঙ্গে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এমসি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। নেগলিজেন্সের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই রুলের টার্ম এগেইনস্ট প্রিন্সিপাল এবং হল সুপার, লজ্জাস্কর এবং জাজদের এবং এই যে ইনকোয়ারি কমিটি যারা আছে ওনাদের নিরাপত্তার জন্য পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছে। এই ঘটনা তদন্তে বিচার বিভাগ এবং প্রশাসনের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেন। এই তদন্ত কমিটি আগামী 15 দিনের মধ্যে তার তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে।
ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও 3 আসামিকে মঙ্গলবার আদালতে নিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে ওঠেননি। মাননীয় আদালত উভয় পক্ষকে শ্রবণান্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে এমসি কলেজ পরিদর্শন করে শিক্ষা মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি। বাট যেহেতু তদন্তের স্বার্থে আমরা এসেছি, অবশ্যই তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে এটি কোনো আমাদের এন্ড থেকে কোনো প্রেস করে নয়, তাকে অবশ্যই অনুরোধ করা হবে যে তার এই বিষয়টা নিয়ে কথা বলবার। কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছেন ট্রাম্প ও বাইডেন। ঐতিহাসিক এই মুহূর্ত দেখতে চলুন ক্লিভল্যান্ডে। By the way, the Democrats, they wouldn't even think about not doing it. If they had, the only difference is they'd try and do it faster. There's no way they would give it up. They had Merrick Garland, but the problem is they didn't have the election, so they were stopped. And probably that would happen in reverse also. Definitely would happen in reverse. So we won the election, and we have the right to do it, Chris. President Trump, thank you. Same question to you, Vice President Biden. You have 2 minutes. Well, first of all, thank you for doing this, and looking forward to this, Mr. President. Thank you, Joe. The American people have a right to have a say in who the Supreme Court nominee is, and that say occurs when they vote for United States senators and when they vote for the President of the United States. They're not going to get that chance now because we're in the middle of an election already. The election has already started. Tens of thousands of people have already voted. And so the thing that should happen is we should wait. We should wait and see what the outcome of this election is, because that's the only way the American people get to express their view is by who they elect as president and who they elect as vice president. Now, what's at stake here is the president's made it clear he wants to get rid of the Affordable Care Act. He's been running on that, he ran on that, and he's been governing on that. He's in the Supreme Court right now trying to get rid of the Affordable Care Act, which will strip 20 million people from having insurance, health insurance now, if it goes into court. And the justice, and I'm not opposed to the justice, she seems like a very fine person. But she's written before she went on the bench, which is her right, that she thinks that the Affordable Care Act is not constitutional. The other thing that's on the court, and if it's struck down, what happens? Women's rights are fundamentally changed. Once again, a woman could be pay more money because she has a pre-existing condition of pregnancy. They were able to charge a woman more for the same exact procedure a man gets. And that ended when we, in fact, passed the Affordable Care Act. And there's 100 million people who have pre-existing conditions, and they'll be taken away as well. Those pre-existing conditions, the insurance companies are going to love this. And so it's just not appropriate to do this before this election. If he wins the election and the Senate is Democrat or Republican, then he goes forward. If not, we should wait until February. All right. There aren't 100 million people with pre-existing conditions. As far as the say is concerned, the people already had their say. Okay, Justice Ginsburg said very powerfully, very strongly, at some point, 10 years ago or so, she said a president and the Senate is elected for a period of time, but a president's elected for 4 years. We're not elected for 3 years. I'm not elected for 3 years. So we have the Senate, we have a president. He's elected to the next during election. that period of time, we have an opening. I'm not elected for 3 years. I'm elected for 4 years. The and the 100 million people, Joe, the 100 million people is totally wrong. I don't know where you got that number. The bigger problem that you have is that you're going to extinguish 180 million people with their private health care that they're very happy with. That's simply not true. Well, you're certainly going to socialist. You're going to socialist medicine. We're now into, gentlemen, we're now into open discussion. Open discussion. Open discussion. Yes, I agree. Go ahead, Vice President. Number one, he knows that what I proposed is that we expand Obamacare
and we increase it. We do not wipe any. And one of the big debates we had with 23 of my colleagues trying to win the nomination that I won were saying that Biden wanted to allow people to have private insurance still. They can. They do. They will under my proposal. It's not what you've said, But and it's not what your party has said. That is simply your party a lie. doesn't say it. Your party That is wants to simple. go socialist My medicine party is and me. socialist Right healthcare. now, I am and the they're going to Democratic dominate Party. you, Joe. You know that. I am the Democratic Party right now. The platform of the Not according Democratic to Party Harris. is what I, in fact, approved of. What I approved of. Now, here's the deal. The deal is that it's going to wipe out pre-existing conditions. And by the way, the 200,000 people that have died on his watch, how many of those have survived? Well, there's 7 million people that contracted COVID. What does it mean for them going forward if you strike down the Affordable Care Act? And Joe, you've had pre-existing 308,000 military people dying because you couldn't provide them proper health care in the military. So don't tell me I'm about happy this. to talk about And this. if you were here, Look, it here's wouldn't be the deal. 200, it would be 2 million people because you were very late on the draw. You Late didn't on want the me to draw. ban China, which was heavily infected. You didn't want me to ban All right, gentlemen, Europe, which was heavily Mr. President, You would have Mr. been much President, later, Joe. Mr. President, much later. Mr. President, You're talking about 2 million people. You're not gonna be able to President, as shut the him up. moderator, we are going to talk about COVID in the next segment, but go ahead. Let me finish. The point is that the president also is opposed to Roe v. Wade. That's on the ballot as well in the court. And so that's also at stake right now. And so the election is already You don't know it's on the begun. ballot. Why is it on the ballot? Because Why is you it on the said ballot? It's not you're- on the ballot. It's on the ballot in the I court. don't think so. In the court. Well, There's nothing happening there. Donald, would you And just you don't be quiet know for a her minute? view on Roe v. Wade. You I don't know don't her know. view. Well, all right. Let's talk. We got a lot to unpack here, gentlemen. We got a lot of time. So on health care, and then we'll come back to Roe v. Wade. All right. Mr. President, the Supreme Court will hear a case a week after the election in which the Trump administration, along with 18 state attorneys general, are seeking to overturn That's right. Obamacare, to end Obamacare. You have spent the last... Because they want to give good health care. If I may ask my question, sir. Good health care. Over the last 4 years, you have promised to repeal and replace Obamacare, but you have never in these 4 years come up with a plan, a comprehensive plan Yes, to I have. replace Obamacare. Of course I have. Well, I got rid of the individual mandate. I'm going to give you an Excuse opportunity. me. I got rid of the individual mandate, which was a That is big not a chunk of comprehensive Obamacare. That plan. is absolutely a big thing. That was the worst I part of didn't ask Obamacare. Sir, Chris, you're that was the debating him, worst not part me. of Obamacare. Let me ask my question. Well, I'll ask Joe. The individual no, mandate was the most unpopular Mr. Vice Pre- aspect of Mr. Obamacare. I President, got rid of it. I'd like you and to, we will protect Mr. people President, with I'm the pre-existing moderator of this conditions. debate, and I would like you to let me ask my question, and then you can answer your Go ahead. question. You, in the course of these 4 years, have never come up with a comprehensive plan to replace Obamacare, and just this last Thursday, you signed a largely symbolic executive order to protect people with pre-existing conditions 5 days before this debate. So my question, sir, is what is the Trump health care plan? Fine. Well, first of all, I guess I'm debating you, not him, but that's okay. I'm not surprised. Let me just tell you something, that there's nothing symbolic. I'm cutting drug prices. I'm going with favored nations, which no president has the courage to do because you're going against big pharma. Drug prices will be coming down 80 or 90%. You could have done it during your 47-year period in government, but you didn't do it. Nobody's done it. So we're cutting health care. What about All of the pre-existing things that conditions? we've done, He has not cut insulin. health I give care. you an example. Insulin. It was destroying families, destroying people. The cost. I'm getting it for so cheap. It's like water, you want to know the truth. So cheap. Take a look at all of the drugs what we're doing, prescription drug prices. We're going to allow our governors now to go to other countries to buy drugs because When in they fact- pay just a tiny fraction. As I say, of this what is we do. open discussion. No, Let but me this ask is you about, big. you'll This be is happy, big stuff. Sir, you'll be happy. I'm about to pick up on one of your points to ask the vice president, which is he points out that you would like to add a public option to Obamacare, and Yes. the argument that he makes and other Republicans make is that that is going to end private insurance. It is and not. well, if I can sorry. ask you the question, it will Not what end your party says, by the way. It will end private insurance and create a government takeover of health care. It does not. It's only for those people who are so poor they qualify for Medicaid. They can get that free.
in most states, except governors who want to deny people who are poor Medicaid. Anyone who qualifies for Medicare would Medicaid would automatically be enrolled in the public option. The vast majority of the American people would still not be in that option, number one. Joe, you Number agreed two. with Bernie Sanders, who's far left, on the manifesto, When we you- call it, when and that manifest- gives you socialized medicine. Look, hey, Are you saying I'm not you going to didn't listen agree? to him. The fact of the matter is, I beat Bernie Sanders. Not by much. I beat him a whole hell of a lot. I'm Not by here much. standing facing you, old buddy. Pocahontas would have left Well, 2 days I tell early. you, You would have lost every primary. All he knows how to on do Super is hurt. Tuesday. You got Look, very lucky. here's the deal. I got very lucky. I'm going to get very lucky tonight as well. And tonight I'm going to With make what? sure, because With what? here's the deal. Here's the deal. The fact is that everything he's saying so far is simply a lie. I'm not here to call out his lies. Everybody knows he's a liar. But you I just agree. want to Hey, make sure. Joe, you're the liar. I want to make sure. Graduated last in your class, not first in your class. I want to make Mr. sure. President, can you let him finish, sir? No, he doesn't know how to do that. He has, You'd be surprised. You pick You'd be surprised. the Go ahead, wrong Joe. guy, the wrong Talk, night Joe. at the wrong time. Listen, you agreed with Here's the Bernie deal. Sanders to the The manifesto. whole idea. Now Let you're him- disavowing it. There is no manifesto, number Please one. let him speak, Mr. Number President. two. You just lost the left. Number two. You just lost the left. You agreed with Bernie Sanders on a plan Folks, that's absolutely agreed folks, do you to, have any and under that idea plan, what you this clown's socialized, doing? They call it Mr. Medicare. Do you have any do? Socialized medicine. Mr. Well, I President. tell you what, he is not for any help for people needing health care. Because Bernie? because he, in fact, already has cost 10 million people their health care that they had from their employers because of his recession. Number one. Number two, yeah. there are 20 million people getting health care through Obamacare now that he wants to take it away. He won't ever look you in the eye and say that's what he wants to do. Take it away. No, I want to give them better health care at a much lower price because and by the way, Obamacare he doesn't is know no how. good. He doesn't know how I've to do already that. fixed it. He has never I've offered already a plan. fixed it to an extent. He has never done a as you single might thing. know, but probably don't. Obamacare Gentlemen, you realize is no if you're good, both Joe. speaking at the It's no same good, time, and it's too expensive. let the president go ahead, sir. Obamacare is no good. We made it better, and I had a choice to make very early on. We took away the individual mandate. We guarantee pre-existing conditions, but took away the individual mandate. Listen, this is the way it is. And that destroyed that. They shouldn't even call it Obamacare. Then I had a choice to make. Do I let my people run it really well or badly? If I run it badly, they'll probably blame him, but they'll blame me. But more importantly, I want to help people, okay? I said, you got to run it so well. That's what he's And I known just for. had a meeting with them. They said the problem is no matter how well you run Obamacare, it's a disaster. It's too expensive. I got you. Premiums I are got too it. high, and That's it what his doesn't work. people- that's what So his people we said. do want to No, get no. rid of it. It's Chris, an we open want to get rid of it. I and understand give it, sir, something but I have that's to cheaper give and you better. roughly equal time. Good. Please let the vice president talk. Good. He has no plan for health care. Of course we do. Please. He sends out wishful thinking. He has executive orders that have no power. He hasn't lowered drug costs for anybody. He's been promising a health care plan since he got elected. He has none, like almost everything else he talks about. He does not have a plan. He doesn't have a plan. And the fact is, this man doesn't know what he's talking about. All right. He's I have one final question for you, Sure. Mr. Vice President. If Senate Republicans, we were talking originally about the Supreme Court here, if Senate Republicans go ahead and confirm Justice Barrett, there has been talk about ending the filibuster or even packing the court, adding to the 9 justices there. You call this a distraction by the president, but in fact, it wasn't brought up by the president. It was brought up by some of your Democratic colleagues in the Congress. So my question to you is, you have refused in the past to talk about it. Are you willing to tell the American people tonight whether or not you will support either ending the filibuster or packing the court? Whatever position I take on that, that'll become the issue. The issue is the American people should speak. You should go out and vote. You're in voting now. Vote and let your senators know how strongly you feel. Vote now. Are you going to pack the Make court? sure you, in fact, let people know He doesn't want you're to a answer the senator. question. I'm not going to answer the question Why because wouldn't you answer that because question? the question You want to put a is lot of the new question Supreme Court is justices, the radical question, left. Will you Who shut is up, on, man? Listen, who is on your list, Joe? This Who's is on your so list? right. Gentlemen, I think we've ended this. He's going to pack the court. We have We're not going to give a list. We have ended this segment. We're going to move on to the second segment. That was really a productive segment, wasn't it? Keep yapping, man. The people understand, Joe.
They should do. 47 years you've done nothing. They understand. All right. The second subject is COVID-19, which is an awfully serious subject, so let's try to be serious about it. We have had more than 7 million cases of coronavirus in the United States, and more than 200,000 people have died. Even যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে নির্বাচনী বিতর্কে মুখোমুখি হয়েছেন ট্রাম্প ও বাইডেন। আমরা সেই বিতর্ক দেখছিলাম, এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। সংবাদে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। কোভিড মোকাবেলায় সমন্বিত রোড ম্যাপ প্রণয়ন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই লক্ষ্যে 6 দফা প্রস্তাবনা তুলে ধরেছেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অফ কোভিড-19 এবং বিয়ন্ড শীর্ষক এই হাই লেভেল ইভেন্টে তার প্রস্তাবনাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 10 লাখেরও বেশি মানুষ। এবছর গোড়ার দিকে চীনের উহান থেকে শুরু হওয়া করোনার সংক্রমণ এখনও চলছে বিশ্বের দেশে দেশে। এমন বাস্তবতায় প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় করণীয় কি হবে তা নির্ধারণ করতে জাতিসংঘের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এই বৈঠক। আলোচনায় করোনার প্রকোপ রুখতে ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্ব দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। A well-coordinated roadmap to face COVID-19 crisis. The 2030 Agenda, the Paris Agreement, and the Addis Ababa Action Agenda can be our blueprint to overcome this crisis. উন্নয়নশীল দেশের কাতারে উঠে আসা দেশগুলোকে মহামারীর পরে অন্তত 2030 সাল পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা। The advanced economies must fulfill their unmet promises for developing countries. There must be new international support measures for the graduating LDCs to prevent any possible slide back due to the pandemic at least till 2030. করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 বাংলাদেশের অর্থনীতিতে প্রচন্ড রকম প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে $13.25 বিলিয়ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যা জিডিপির 4.03% সমান। Second, শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিজেদের কর্তৃত্বকে টিকিয়ে রাখার জন্য আওয়ামী লীগ জাতীয় আন্তর্জাতিক চক্রের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যখনই এই সরকার ক্ষমতায় আসে মানুষের স্বাধীনতা হরণ করে। রামু ট্র্যাজেডির 8 বছর উপলক্ষে ভার্চুয়াল প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই বিএনপির একমাত্র লক্ষ্য মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দূর করতে হবে, যারা কারাগারে আছেন তাদের বের করতে হবে। রামুর ঘটনার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলার নানা ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এই প্রবণতা বেড়ে গেছে। এবং আজকে একটাই লক্ষ্য আমাদের হওয়া উচিত যে আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, যিনি গণতন্ত্রের পতাকা তার সমস্ত রাজনৈতিক জীবনে তুলে ধরেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এবং দ্রুত বহুল আলোচিত তিস্তা সহ অভিন্ন নদ নদীর পানি বন্টনের সমস্যা সমাধান এবং সীমান্ত হত্যাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে সম্মত হয়েছে ঢাকা ও দিল্লি। মঙ্গলবার 6ষ্ঠ যৌথ পরামর্শ কমিশনের ভার্চুয়াল বৈঠকে দুই দেশ এই ব্যাপারে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিশ্রুতি দেন, তার দেশ করোনা টিকা উদ্ভাবনে সফল হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হয় 6ষ্ঠ যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক। ভার্চুয়ালে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, আর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, সীমান্ত হত্যা নিয়ে বৈঠকে আরও উদ্বেগ জানিয়েছেন তিনি। জবাবে ভারত সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনারও ফের অঙ্গীকার করেছে। দুই পক্ষই একমত হয়েছেন যে আমরা কেউ যাতে না মারা যায়, এবং যেসব এলাকায় মারা যায় সেখানে আমরা জয়েন্ট মনিটরিং করব, এবং স্পেশালি সেই সব এলাকায় আমরা স্পেশাল এফার্টস নেব যাতে কেউ না মারা যায়। পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত বহুল আলোচিত তিস্তা সহ অভিন্ন নদ নদীর পানি বন্টনের ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ। Both sides underscore the necessity of early resolution of the Tista water sharing and the early resolution of agreements on sharing of all common rivers. The two sides also agreed to hold the long pending Joint Rivers Commission meeting soon at the ministerial level to address outstanding issues on water resources cooperation. জেসিসি বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, করোনার ভ্যাকসিন উদ্ভাবনে সফল হলে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে আগে দেবে তার দেশ। এছাড়াও বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের উপর চেপে বসা রোহিঙ্গা সংকটও। প্রত্যাবাসনে দিল্লির সহযোগিতাও চেয়েছে ঢাকা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় ভিসার মেয়াদ বাড়াতে পারছেন না সৌদি গমনেচ্ছুক প্রবাসীরা। এই বিষয়ে নির্ধারিত ভিসা প্রসেসিং সেন্টারগুলোকে কোনো নির্দেশনা দেয়নি সৌদি দূতাবাস। এজন্য প্রতিদিন আন্দোলন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলেও বাস্তবে কাটছে না সংকট। অভিবাসন বিশেষজ্ঞ ও রিক্রুটিং এজেন্সির নেতারা বলছেন, মুখে মুখে সমাধান না দিয়ে কাগজে কলমে সুনির্দিষ্ট নির্দেশনা ও সেই তথ্য প্রবাসীদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া জরুরি। লাকমিনা জাসমিন সোমা রিপোর্ট। ইকামা ও ভিসার মেয়াদ বৃদ্ধি এবং এয়ার টিকিটের দাবিতে প্রতিদিনই রাস্তায় নামছেন সৌদি প্রবাসীরা। সরকারের পক্ষ থেকে বারবারই আশ্বাস দেওয়া হচ্ছে সবাই সৌদি ফিরতে পারবেন, আর সেক্ষেত্রে সৌদি দূতাবাস নির্ধারিত 31টি এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর পরামর্শ দিচ্ছে সরকার। নিয়ম মেনে টিকিট সংগ্রহের পরামর্শ দিচ্ছে এয়ারলাইন্স কোম্পানিগুলো, কিন্তু সেটি না করে আন্দোলনে কেন প্রবাসীরা? আমাদের ভিসার মেয়াদ অটোমেটিকলি সবকিছু যেন হয়। 24 দিন যে আমাদের যে ইয়াটা দিচ্ছে এটা বাড়ে নাই। এজেন্সির কাছে গেলে হারা পেপার চায়, যে পেপার চায় এটা আমাদের পক্ষে সম্ভব না। সাধারণ নিয়মে ভিসা নবায়ন করতে একজন কর্মীর 5টি ডকুমেন্ট সরবরাহ করতে হয়। এর মধ্যে বর্তমান প্রেক্ষাপটে এইসব ডকুমেন্ট আটকে পড়া প্রবাসীদের হাতে নেই। তারা এও জানেন না কিভাবে কোথায় গিয়ে ভিসা নবায়ন করতে হবে। এমনকি দূতাবাস নির্ধারিত ওই 31 ভিসা প্রসেসিং সেন্টারের বেশ কয়েকটি ঘুরে জানা গেল, প্রবাসীদের ভিসা নবায়ন বিষয়ে তাদেরকে কোনো ধরনের নির্দেশনা দেয়নি ঢাকার সৌদি দূতাবাস। আমার ভিসারও মেয়াদ নাই এবং আকামারও রেট গেছে। ডকুমেন্টগুলো আমরা কোথায় পাবো? সৌদি এম্বাসি কিন্তু আমাদের এইভাবে বলে নাই যে এখন নতুন করে এগুলো লাগবে। ওইখান থেকে কোনো গাইডলাইন বা কোনো ইনস্ট্রাকশন আমাদের কাছে নেই। আরও কয়েকটি ভিসা প্রসেসিং সেন্টারে গিয়ে দেখা গেল শুনশান নীরবতা। একজন প্রবাসীও ভিসা নবায়নের কাজে আসেননি। এমবাসি এই বিষয়ে কোনো কিছু আমাদেরকে বলতেছে না, মানে কাগজগুলো থাকলেও হচ্ছে না, আবার দেখা গেছে আকামা মেয়াদ তো নেই। রিক্রুটিং এজেন্সির মালিকদের সংগঠন বাইরার মহাসচিব বলছেন, সুনির্দিষ্ট নির্দেশনা পেলে এই ভিসা প্রসেসিং সেন্টারগুলোর মাধ্যমে প্রবাসীদের ভিসা নবায়নের ব্যাপারে রিক্রুটিং এজেন্সিও সহযোগিতা করতে পারে। যারা আমাদের মাধ্যমে গিয়েছেন সরাসরি রিক্রুটিং এজেন্সিকে তারা যদি রিপোর্ট করতেন, তাদের মাধ্যমে এমবেসিতে প্রক্রিয়া করা যেত। কিন্তু আমরা দেখেছি এমবেসি সেখানে কিছু সেখানে নির্দিষ্ট করে দিয়েছে সেন্টারকে, যাদের মাধ্যমে তাদের যাওয়ার জন্য। প্রবাসীরা আন্দোলনে না নেমে যাতে দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে সৌদি যেতে পারে, সেজন্য সহজভাবে তাদের করণীয়গুলো তুলে ধরার পরামর্শ এই অভিবাসন বিশেষজ্ঞের। আমরা তো একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি, কাজে সেই প্রক্রিয়াটার উপরে আস্থা রাখার ব্যাপারে প্রপার কমিউনিকেশন, প্রপার তথ্যটি পৌঁছে দিতে হবে এই আন্দোলনকারী অভিবাসীদের কাছে। বাংলাদেশ বিমানের মতো সৌদি এয়ারলাইন্সেরও টিকিট সংগ্রহের তারিখ ও সম্ভাব্য ফ্লাইটের নোটিশ জানিয়ে দেওয়া উচিত বলে মনে করেন ভুক্তভোগী প্রবাসীরা। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অবশেষে গ্রেপ্তার হলেন নিম্নমানের মাস্ক সরবরাহে অভিযুক্ত জেএমআইয়ের প্রতিষ্ঠাতা এমডি আব্দুর রাজ্জাক। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। এর আগে আদালতে হাজির করলে 5 দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে কেন্দ্রীয় ঔষধাগারের 6 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে মঙ্গলবার এই মামলা করে দুদক। আলী তালুকদারের প্রতিবেদন। আসল N95 মাস্কের বদলে সরকারি হাসপাতালগুলোতে সরবরাহ হয়েছে নকল 95 মাস্ক।
করোনার শুরুতেই এই ঘটনায় তোলপাড় ওঠে দেশ জুড়ে। মহামারী সংকটকে কাজে লাগিয়ে এমন প্রতারণা করেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাদেরই একটি কেন্দ্রীয় ঔষধাগারের সবচেয়ে বড় সরবরাহকারী প্রতিষ্ঠান জেএমআই। তাদের কেলেঙ্কারিতে ধরা পড়ে রাজধানীর মুগদা হাসপাতালে সরবরাহকৃত মাস্কের পূর্ণ মূল্যায়নের চিঠিতে। পরে এ নিয়ে সমালোচনার পর 4 মাস চলে তদন্ত শেষে মঙ্গলবার কেন্দ্রীয় ঔষধাগারের 6 কর্মকর্তা ও জেএমআই এর এমডি আব্দুর রাজ্জাককে আসামি করে মামলা করে দুদকের উপপরিচালক নুরুল হুদা। একই সাথে জেএমআই মালিক আব্দুর রাজ্জাককে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে। জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের উৎপাদিত 20,610 পিস নকল N95 মাস্ক সিএমইডিতে সরবরাহ করেন। স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্যদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়। বাকি আরও 6 আসামিকেও আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক সচিব। ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হয়ে কিংবা সরবরাহকারীকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে উল্লিখিত নকল N95 মাস্ক গ্রহণ করেন। আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দুদক বলছে মাস্ক কেলেঙ্কারি ও দুর্নীতিতে জড়িত অন্য প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রতি কেজি ভালো মানের মিনিকেট 51 টাকা 50 পয়সা এবং মাঝারি মানের মিনিকেট চাল 45 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার রাজধানীর আব্দুল গনি রোডে খাদ্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত চালকল মালিক, পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত আসে। এই সময় খাদ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, অসাধু চালকল মালিকদের অবৈধভাবে ধান চাল মজুত করার কারণেই বাজার অস্থিতিশীল হয়েছে। নতুন দাম অনুযায়ী 50 কেজির চাল ভালো মিনিকেটের বস্তা 2,575 টাকার, মাঝারি মানের 50 কেজি বস্তা বিক্রি হবে 2,250 টাকায়। মিনিগেট ব্র্যান্ডেড যেটা সেটা 2575 টাকা 50 কেজির বস্তা, মাঝারি 28, সেটা হলো সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা 2250 টাকা বস্তা। আর তারপর যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা উইদিন 10 ডেজ আমরা ওই মিনিগেট আমরা আমদানি করে ফেলব। নিচ্ছে আবারও বিরতি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। খেলার খবর। শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিন আরেকটি সফরের সূচি চূড়ান্ত হলো বাংলাদেশের। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে বাংলাদেশ দল। চূড়ান্ত হওয়া সূচিতে 2 দল শুরুতে খেলবে ওয়ানডে সিরিজ, এরপর টি20 আসছে। গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই গ্রীষ্মে যাবে নিউজিল্যান্ড সফরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে কিউই গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা। আগামী 13 মার্চে বাংলাদেশে প্রথম ওয়ানডে খেলবে ডানেডিনে, পরের 2 ওয়ানডে 17 ও 20 মার্চ ক্রাইস্ট চার্চে ও ওয়েলিংটনে। টি20 সিরিজের প্রথম ম্যাচ 23 মার্চ নেপিয়ারে, 26 মার্চ দ্বিতীয় টি20 অকল্যান্ডে ও শেষ টি20 অনুষ্ঠিত হবে 28 মার্চ হ্যামিল্টনে। বিনোদনের খবর। অনুদানের সিনেমা আশীর্বাদ দিয়ে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে মাহিয়া মাহি ও রোশন জুটিকে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমার দৃশ্য ধারণ শুরু হয়েছে রাজধানীর পুরান ঢাকায়। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে জেনিফার ফেরদৌস। বিস্তারিত ফাতেমা কাউসারের রিপোর্টে। 2019-20 অর্থ বছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য 16টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে একটি আশীর্বাদ। প্রায় 7 মাসেরও বেশি সময় পর এই আশীর্বাদ সিনেমা দিয়ে আবারও পুরনো চেহারায় ফিরেছে পুরান ঢাকার এই শুটিং হাউস।
গল্পটা 70-এর দশকের। বিশেষ শিশু ও মুক্তিযুদ্ধের গল্প ভিত্তিক এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে মাহিয়া মাহি ও রোশানকে। শুরুতে অপবিশ্বাসের অভিনয়ের কথা থাকলেও প্রযোজকের সঙ্গে মতের অমিল হওয়ায় এই সিনেমা আশীর্বাদ হয় মাহিয়া মাহির জন্য। অবভিয়াসলি আমার জন্য আশীর্বাদ। ওই যে বললাম যে অনুদানের একটা চলচ্চিত্র, এবং এর আগে যেহেতু আমার করা হয়নি, সো এটা আমার খুব ভালো লাগছে। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো কিছুর সাথে জড়িত থাকতে পারাটা এটা আসলেই একটা আশীর্বাদের বিষয়। এই প্রথম অনুদানের সিনেমার সাথে যুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানি। ঢাকার এই 6 দিনের কাজ শেষ করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আউটডোরে যাব কোনো একটা সুন্দর গ্রামে। এই গ্রামেই ছবিটা শেষ হবে। সবসময় বাণিজ্যিক ঘরানার ছবি বানিয়েছি, বাণিজ্যিক ঘরানার ছবি বানিয়েও আমি ওটার মধ্যে একটা শৈল্পিক ভাব রাখার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্র দিয়ে প্রথম বড় পর্দার জন্য কাজ করছেন মাহিয়া মাহি ও রোশান। দীর্ঘদিন থেকে আমার ইচ্ছে ছিল মাহির সঙ্গে একটা কাজ করার, তো সবকিছু মিলে একটা বেটার বলে মিলে গেছে আর কি। সো ওটা নিয়ে আমার এক্সপেকটেশন খুব ভালো, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি এ অ্যাওয়ার্ড উইনিং মুভি। প্রযোজনার পাশাপাশি এই ছবির কাহিনীকার জেনিফার ফেরদৌস, রোশান মাহি ছাড়াও প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন কাজী হায়াত, রেবেকা, রায়হান মুজিব, রেহানা জলি সহ আরও অনেকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।